সেটা হচ্ছে কাইনেমেটিক্স। আজকে এই চ্যাপ্টারটার অনেক জিনিস তোমরা আগে থেকে জানো। কাইনেমেটিক্স বলতে বোঝায় তোমার ওয়ান ডি মোশন, মানে হচ্ছে একমাত্রিক গতি। আর কাইনেমেটিক্স বলতে বোঝায় স্মৃতিবিজ্ঞান। তো এটা কি জিনিস? এই একমাত্রিক গতি বলতে কি বোঝায় সেটা আমরা আগে বুঝবো। বোঝার পর আমরা বুঝবো যে আমরা ছোটবেলায় ক্লাস 9-এ যে ইকুয়েশনগুলো যে সমীকরণগুলো ক্লাস 9-এ আমরা করেছিলাম, সেই সমীকরণগুলোর কিছুটা আমরা রিপিটেশন করব। এবং যেহেতু আমরা 11-এ উঠেছি, 9-এর জিনিসগুলো খানিকটা রিপিটেশন হওয়ার পরে আমরা একটু অ্যাডভান্স দিকে চলে যাব। আর এই চ্যাপ্টারটায় আমরা যে বিষয় সম্বন্ধে আলোচনা করব, সেই বিষয়গুলো হচ্ছে কোনো একটা বস্তু যখন গতিশীল হয় তখন তার বেগ, সরণ, অতিক্রান্ত দূরত্ব, ত্বরণ কেমন ভাবে চেঞ্জ হয় সময়ের সাপেক্ষে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে প্রথমে আমরা ফার্স্ট দেখি গতি কত ধরনের হতে পারে। গতি বলতে বোঝায় মোশন। আমাদের মনে রাখতে হবে যে এই মোশন হোক, গতি হোক বা স্থিতি হোক, স্থিতি বলতে বোঝায় রেস্ট। তাহলে এই রেস্ট বা মোশন, এই জিনিস দুটোই কিন্তু হচ্ছে আপেক্ষিক জিনিস, আপেক্ষিক বিষয়। এটা তোমরা বলতে পারবে কেন আপেক্ষিক বিষয়? ধরে নাও, আমি তোমাদের তার আগে আমি বলে দিচ্ছি যে গতিটাও আপেক্ষিক, মানে কি কোনো একটা বিষয়ের উপর নির্ভর করে। ধরে নাও কেউ একজন, এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা, এই রাস্তার উপর একটা বস্তু বা একটা ব্যক্তি ধরে নাও ছুটে যাচ্ছে, এই বরাবর ছুটে যাচ্ছে রাস্তা দিয়ে। তো এই বরাবর যখন যাচ্ছে তখন রাস্তার ধারে স্থিরভাবে, স্থির কোনো দর্শক যদি থাকে, এখানে স্থির দর্শক ধরে নাও এখানে বসে আছে, বসে ওইদিকে তাকাচ্ছে, সেই স্থির দর্শকের সাপেক্ষে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে স্থির দর্শকের সাপেক্ষে স্থির দর্শক যার নাম হচ্ছে বি, যে বসে আছে চুপচাপ, তার সাপেক্ষে এ কিন্তু গতিশীল। হ্যাঁ কি না? একটা রাস্তায় ধরে নাও একটা বস্তু গতিশীল, আর আমি রাস্তার ধারে বসে চানাচুর খাচ্ছি, তাহলে আমার সাপেক্ষে যে গতিশীল সে গতিশীল। আর যদি 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 দেখা যায় যে এরকম একটা বস্তু এগোচ্ছে, এইদিকে ছুটে যাচ্ছে, আর তার নিচে আর একটা ব্যক্তি ছুটে যাচ্ছে, দুজনেরই বেগ হচ্ছে ধরে নাও 5 মিটার/সেকেন্ড, এও 1 সেকেন্ডে 5 মিটার যায়, এও 1 সেকেন্ডে 5 মিটার যায়, এর নাম এ, এর নাম বি। তাহলে বলো তো দেখি, এর সাপেক্ষে বি কি গতিশীল হবে না স্থির হবে? স্থির হবে। তার কারণ দুজন দুজন একই দিকে একই স্পিডে যাচ্ছে। যেমন ধরো কখনো কখনো তোমরা এরকম দেখতে পাবে যে দুটো টোটো যদি একই স্পিডে যায়, দুজন পাশাপাশি তোমরা চানাচুর মুড়ি খেতে পারো, যদি একই স্পিডে যেতে পারে, একই দিকে যেতে পারে। কখনো কখনো এমনও হয় যে দুটো ট্রেন পাশাপাশি একই স্পিডে যাচ্ছে। তাহলে কিন্তু এই যে এ আর বি যাচ্ছে, যদি বাইরে কেউ একজন বসে থাকে, ধরে নাও সি, এটা ধরে নাও সি, এ হচ্ছে স্থির, স্থির দর্শক। তাহলে স্থির দর্শকের সাপেক্ষে এ আর বি গতিশীল, হ্যাঁ কি না? সি ধরে নাও স্থির, গতিশীল, কিন্তু এ এর সাপেক্ষে বি কি গতিশীল? না। বি এর সাপেক্ষে এ কি গতিশীল? সেটাও হচ্ছে না। তার মানে পুরো বিষয়টা আপেক্ষিক নয়। আমি কার সাপেক্ষে গতি বিবেচনা করব, তার উপর নির্ভর করবে সে গতিতে আছে না স্থির আছে। তাহলে এই যে চিত্রটা আমি আঁকলাম, এখানের এই যে চিত্রটা আমি আঁকলাম, এটার নাম দিলাম ধরে নাও চিত্র 1। তাহলে চিত্র 1 থেকে আমি বলতে পারি যে এর সাপেক্ষে বি গতিশীল নয়, বি এর সাপেক্ষে এ গতিশীল নয়, কিন্তু সি এর সাপেক্ষে এও গতিশীল, বিও গতিশীল।
তাহলে আমরা এখানে কি বলতে পারি? চিত্র 1 থেকে আমরা বলতে পারি A এর সাপেক্ষে B গতিশীল নয়, তার মানে স্থির। গতিশীল নয়, তার মানে স্থির। B এর সাপেক্ষে A গতিশীল নয়, তার মানে এটাও স্থির। কিন্তু কিন্তু C এর সাপেক্ষে A ও গতিশীল, B ও গতিশীল। তার মানে এখান থেকে আমরা কনক্লুশন, সিদ্ধান্তে গিয়ে আসতে পারি। আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? সিদ্ধান্ত এটা হচ্ছে যে কোনো একটা বস্তু গতিশীল না স্থির সেটা নির্ভর করছে যে বস্তু সাপেক্ষে আমি তার গতি বিবেচনা করছি। তাহলে আমরা এখানে লিখতে পারি কোনো একটি বস্তু স্থির না গতিশীল তা নির্ভর করে বস্তুটির গতি কার সাপেক্ষে বিবেচনা করা হচ্ছে? বিবেচনা করা হচ্ছে। তার মানে কারুর একটা সাপেক্ষে বা কারুর একটা অপেক্ষাকৃত কত এরকম একটা জিনিস আলোচনা করা হয়। আলোচনা করলে কারো সাপেক্ষে আমরা মেজার করি সে স্থির না গতিশীল। তার জন্য বলা হয় যে সকল গতি হচ্ছে আপেক্ষিক গতি। তার মানে স্থির বা অতএব আমরা এখানে লিখতে পারি স্থির বা গতিশীল। কোন একটা বস্তু স্থির না গতিশীল সেটা হচ্ছে আপেক্ষিক অবস্থা। এটা কিন্তু একদম নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে স্থির, একদম নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না মানে সে গতিশীল। যেমন ধরে নাও তুমি বসে আছো, এখন চুপচাপ বসে আছো, বা কেউ একজন ঘুমোচ্ছে, সে নড়ছে না, একটা জায়গায় স্থির হয়ে আছে। তাহলে তার পাশে ধরে নাও এরকম আমি যদি ধরি, এখানে একটা বস্তু, ধরে নাও এটা একটা বস্তু, একটা জায়গা, এর উপরে একজন বসে আছে বা শুয়ে আছে, ধরে নাও একজন ঘুমোচ্ছে, এবার এখানে একজন বসে আছে, সে বসে পা দুলিয়ে বসে আছে ধরে নাও। তাহলে এটার বস্তুর নাম যদি এ দিই, এটা বস্তুর নাম যদি বি দিই, আর এটা যদি কোনো একটা বস্তুর সাপেক্ষে যদি শুয়ে থাকে, তাহলে আমরা বলবো এ এবং বি দুজন দুজনের সাপেক্ষে কি? দুজন দুজনের সাপেক্ষে, একদম তাই, দুজন দুজনের সাপেক্ষে হচ্ছে স্থির। কিন্তু এবার বলো তো দেখি, এটা পুরোটাই তো পৃথিবীর উপর আছে, এটা তো পৃথিবীর উপর। পৃথিবী কি স্থির? এটা তো পৃথিবীর উপর। তাহলে পৃথিবী কি স্থির? তাহলে পৃথিবী তো স্থির নয়। অ্যান্সার হচ্ছে না, পৃথিবী তো স্থির নয়। তাহলে পৃথিবীর উপর কোনো একটা বস্তু সব সময়, পৃথিবী যেহেতু ঘুরছে, তার মানে এরাও ঘুরছে ভঁ ভঁ করে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী তার নিজের চারিদিকে ঘুরছে। পৃথিবীর আহ্নিক গতি আছে, পৃথিবীর বার্ষিক গতি আছে। তার মানে আমি পৃথিবীর উপরে কোনো একটা বিছানার উপর যদি শুয়ে থাকি, আর আমার পাশে যদি কেউ একজন বসে থাকে, তাহলে সে যত বেগে আহ্নিক গতি করছে, যত বেগে বার্ষিক গতি করছে, যে ঘুমিয়ে আছে বা শুয়ে আছে, সেও তত বেগে আহ্নিক গতি, তত বেগে বার্ষিক গতি করছে বলে এর সাপেক্ষে বি কে স্থির দেখাচ্ছে, বি এর সাপেক্ষে এ কে স্থির দেখাচ্ছে। কিন্তু যদি আমি চাঁদে চলে যাই, তাহলে এরা দেখবো পৃথিবীর সঙ্গে ব ব করে ঘুরছে। তাহলে পৃথিবী বাইরে থেকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পৃথিবীর বাইরে থেকে যদি আমরা দেখি, বাইরে থেকে পর্যবেক্ষণ যদি করা হয়, পর্যবেক্ষণ করা হলে কিন্তু এ এবং বি উভয়েই গতিশীল, উভয়েই গতিশীল। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখান থেকে বুঝলাম যে গতি এবং স্থিতি হচ্ছে আপেক্ষিক। এই কথাটা প্রত্যেকের মাথায় ঢুকলো। বিনীতা, বুঝতে পেরেছিস?
বুঝতে পেরেছো তো? তার মানে স্থিতি আর গতি, কেউ যদি বলে আমি স্থির, তাহলে তুমি বলবে তুমি ওর সাপেক্ষে স্থির, আমার সাপেক্ষে স্থির। পৃথিবীর বাইরে যে বসে আছে চাঁদে, তার সাপেক্ষে স্থির নয়, যদি কেউ থাকে। তো সুতরাং প্রত্যেকটা জিনিসই কিন্তু আপেক্ষিক গতি। তার মানে আমরা কারোর সাপেক্ষে গতি আলোচনা করি। তাহলে গতি বিবেচনা করতে গেলে, গতি বিবেচনা করলে বা গতি সম্বন্ধে আলোচনা করলে, আলোচনা করতে হলে অবশ্যই, অবশ্যই একটি বস্তু বা বস্তু সংস্থা সাপেক্ষে, বস্তু সংস্থা সাপেক্ষে গতি বিবেচনা করা হয়, করা হয়। তাহলে কারোর সাপেক্ষে করা হয়। একটা বস্তু বা বস্তু সংস্থা মানে একটা বস্তু হতে পারে, অনেকগুলো বস্তু হতে পারে। ৫ জন লোকের সাপেক্ষে হতে পারে, ১ জন লোকের সাপেক্ষে হতে পারে, একটা কণার সাপেক্ষে হতে পারে, একটা লাঠির সাপেক্ষে হতে পারে, কোন একটা দাগ দিয়ে দিয়েছো তার সাপেক্ষে হতে পারে। তাহলে কারোর সাপেক্ষে তোমাকে গতি বিবেচনা করতে হবে। এই যার সাপেক্ষে আমরা গতি বিবেচনা করি, তাকে কি বলে কেউ জানো? যার সাপেক্ষে গতি বিবেচনা করা হয় তাকে নির্দেশতন্ত্র বলে। কি বলে? নির্দেশতন্ত্র। ইংরেজিটাকে এটাকে কি বলা হয়? রেফারেন্স ফ্রেম। REFRENCE, রেফারেন্স ফ্রেম, নির্দেশতন্ত্র বলে। সো এইটা হচ্ছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপশন, যে আমরা কারুর সাপেক্ষে, বলো কোনো কোশ্চেন আছে? কিছু বললে কেউ? সঙ্গীতা কিছু বললি? এটা বুঝতে পেরেছো? নির্দেশতন্ত্র তাহলে কাকে বলে? কাকে বলে নির্দেশতন্ত্র? কোন একটা বস্তু বা বস্তু কণার গতি সম্বন্ধে বিবেচনা করতে গেলে আমাকে কোনো একটি বস্তু বা বস্তু সংস্থা সাপেক্ষে তার গতি বিবেচনা করা হয়। কারণ এই মহাবিশ্বে সমস্ত গতি বা স্থিতি হচ্ছে আপেক্ষিক। কারুর সাপেক্ষে আমাকে গতি বিবেচনা করতে হবে। তা আমরা যার সাপেক্ষে গতি বিবেচনা করি তাকে বলি আমরা নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স বা রেফারেন্স ফ্রেম বলি। এটা প্রত্যেকে বুঝতে পারলে না পারলে না? একটু আওয়াজ দাও। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, ওকে। এবার আমরা আলোচনা করব বস্তু বলতে কি বোঝায় আর বস্তু কণা বলতে কি বোঝায়। একটা হচ্ছে বস্তু বলতে বোঝায় অবজেক্ট, আর বস্তু কণা বলতে বোঝায় পার্টিকেল। কখনো কখনো দেখবে বস্তু কণা বলছে, কখনো কখনো দেখবে বস্তু বলছে। এটা তফাৎ কি? তাহলে বস্তু কি, বস্তু কণা কি, বস্তু ভার্সেস বস্তু কণা, এটা বলতে আমরা কি বোঝায়? বলছে বস্তু মানে হচ্ছে যার, এদের দুজনেরই ভর আছে, দুজনেরই ভর আছে, বস্তুরও ভর আছে, বস্তু কণারও ভর আছে। কিন্তু বস্তুর ক্ষেত্রে তার দৈর্ঘ্য আছে, তার প্রস্থ আছে, তার উচ্চতা আছে বা বেধ আছে, যাই হোক কিছু একটা আছে। দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা যে কোনো একটা কিছু আছে। হয় দৈর্ঘ্য থাকবে, না হলে প্রস্থ থাকবে, না হলে উচ্চতা থাকবে, না হলে সব থাকবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যে কোনো একটা থাকবে। তার মানে তাকে দেখতে এরকম একটা বডির মতন লাগবে, এরকম। তাহলে একটা বস্তুর উদাহরণ দাও, ধনী একটা বস্তুর উদাহরণ দাও। তোমার সামনে কোনো বস্তু তুমি দেখতে পাচ্ছ? কি? চেয়ার, টেবিল, তুমি, সমস্ত কিছু, ল্যাপটপ, তোমার মোবাইল, তোমার পেন, খাতা, এগুলো হচ্ছে সব বস্তু। কারণ বস্তুগুলো বেশ, এদের ভর আছে, এদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। তাহলে কখনো কখনো আমরা বস্তু বলবো, কখনো কখনো বস্তু কণা বলবো।
এদের মধ্যে তফাৎ কিন্তু আমাদের জানতে হবে। তার মানে এতদিন পর্যন্ত যে জিনিসগুলো আমরা জেনে এসছি তারা সবাই কিন্তু হচ্ছে বস্তু। এটাকে বলা হয় অবজেক্ট। তার মানে দেখতে এরকম 3D হবে, 3 ডাইমেনশনাল হবে। আর বস্তু কণা বলতে কি বোঝাচ্ছে? বস্তু কণা বলতে বোঝাচ্ছে যে এর ভর আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিচ্ছু নেই। কিছু নেই। তাহলে বলো তো দেখি কোন জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে না? ছোটবেলা থেকে পড়েছি আমরা। কোন জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে না? বলো। বিন্দুর। একদম তাই। তাহলে বিন্দুর। তাহলে ভর আছে কিন্তু একটা বিন্দুতে ভর আছে। তার মানে এটাকে আমরা বলতে পারি বিন্দু ভর। বিন্দু ভর। ইংরেজিতে কি বলতে পারি? বিন্দু ইংরেজি হচ্ছে পয়েন্ট, ভর ইংরেজি হচ্ছে মাস। তাহলে এটাকে আমরা বলতে পারি পয়েন্ট মাস। সেই পয়েন্ট মাস, একদম একটা পয়েন্টে পুরো মাস আছে, সেই জিনিসকে আমরা বলবো বস্তু কণা। তাকে আমরা বলবো বস্তু কণা। তাহলে বস্তু কণা কি তোমার সামনে কেউ আছে? ধনী, তুই তো বললি চেয়ার, টেবিল, ল্যাপটপ, মোবাইল। তোমার সামনে কি কোনো বস্তু কণা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। এই যে ল্যাপটপ, মোবাইল, চেয়ার, টেবিল এগুলো বলছি, এগুলো হচ্ছে সব বস্তু যেগুলো ছোটবেলা থেকে দেখেছি। তাহলে বস্তু কণা দেখতে পাচ্ছ না। তাহলে বস্তু কণা কি? বস্তু কণা হচ্ছে একটা কনসেপ্ট। তাহলে বস্তু কণা হচ্ছে একটা ধারণা। কিরকম ধারণা? যে একটা বস্তু আছে ধরে নাও, প্রত্যেকটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, সেই বস্তুর তো একটা ভর কেন্দ্র থাকে। তোমরা ভর কেন্দ্র পড়েছো ছোটবেলায়। ভর কেন্দ্র মানে জানো? সেন্টার অফ মাস বলা হয়। এটা মানে কি? কেউ বলতে পারবে সেন্টার অফ মাস, ভর কেন্দ্র কাকে বলে? কেউ বলতে পারবে কোন একটা বস্তুর ভর কেন্দ্র কাকে বলে? সায়ন, কিছু মনে আছে? দেখি আমি, সায়ন কি বলে? প্রীতম? আছে বলে ধরে নিতে পারি। আর বলো তুমি কি বলছিলে সুদীপ্ত? কিছু অ্যাডিশন আছে? কোন বস্তুর কোন বস্তুর মোট ভর, মোট ভর যে বিন্দুতে, যে বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করা যায়, কেন্দ্রীভূত আছে বলে মনে করা যায়, এবং যে বিন্দুতে, যে বিন্দুতে বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে শুধুমাত্র, শুধুমাত্র সরণ ঘটে, ঘূর্ণন হয় না, তাকে বলা হয় ভরকেন্দ্র। এই কথাটা প্রত্যেকে প্রত্যেকে পড়লে। রেসমিনা, কথাটা পুরোটা পড়লি? কি বললাম? কোনো একটা বস্তুর মোট ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করা যায়, এবং যে বিন্দুতে বল প্রয়োগ করলে শুধুমাত্র সরণ ঘটে, ঘূর্ণন ঘটে না। প্রথমটুকু তোমরা জানতে নিশ্চয়। এইটুকু তোমরা জানতে, হ্যাঁ কি না অর্পিতা? এটুকু জানতিস তো? নাই। তারপরের পার্টটা তোমরা কি জানতে? শুনতে পেলাম, যাই হোক জানতে না। তাহলে এবার তুমি বলো যে আমরা যখন সিনেমা দেখি,
হিন্দি সিনেমা বা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখি, তোমরা দেখো তো না দেখো না? দেখিস না বিনিদা? সিনেমা দেখিস? দেখিস? তাহলে এবার বল, ধর এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এটা ধর ভিলেন, কথার কথা একটা ভিলেনের একটা রূপ। এবার এখানে ধর হিরো বা কেউ একজন মারছে, দুম করে একে মারলো, এইখানে যদি মারে পেটে, তাহলে এর কি হবে? ভিলেনের কি হবে? যদি এই পেটের জায়গায় ঘুষি মারলে তাহলে কি হবে? কেউ বলতে পারবে? পাতিও এরকম স্যাট করে সরে যাবে পুরোটা। কিন্তু কিন্তু এটা ১ নাম্বার কেস বললাম। কিন্তু যদি পায়ে মারে, এটা ১ নাম্বার ফোর্স। পায়ে যদি লাথ মেরে দেয় তাহলে কি হবে? ২ নাম্বার কেসে এরকম করে ছিল, তার পায়ে ফোর্স দিয়েছে, এখানে ফোর্স দিয়েছে, তাহলে কি হবে? এইদিকে ঘুরে পড়বে না? তাহলে ঘূর্ণন হলো না হলো না? হলো না হলো না? যদি মাথায় ঘুষি মারে, এখানে যদি ঘুষি মারে, লাট্টু মতন নয়, তাহলে ও এইদিকে পড়বে, এইদিকে উঠে যাবে। তাহলে ও দুম করে গিয়ে ঘুরে পড়বে। তাহলে কেবলমাত্র দেখতে পাচ্ছ, এখানে যদি পেটের কাছে ঘুষি মারে, তাহলেই কেবলমাত্র স্মরণ হচ্ছে। আর এগুলো তো স্মরণ হবে, স্মরণ তো হবে, প্লাস ঘূর্ণন দুটোই হবে। তাহলে কোন বিন্দুতে আঘাত করলে শুধু স্মরণ হলো? শুধু স্মরণ কোথায় হলো? যে পয়েন্ট হচ্ছে তার ভরকেন্দ্র। তাহলে কোনো একটা বন্ধুর ভরকেন্দ্র কোথায় সেটা জানার জন্য তোমরা কি করবে? তার মাথা থেকে শুরু করবে লাত মারতে, মারতে মারতে দেখবে ঘুরছে কতক্ষণ, যে জায়গায় লাত মারলে দেখবে ঘুরছে না, সোজা চলে যাচ্ছে, সেই জায়গাটা হচ্ছে তার ভরকেন্দ্র। তা নির্ণয় করতে পারবে সায়ন? পারবি তো নির্ণয় করতে, না পারবি না? ঘুমিয়ে গেছে। এনিওয়ে, ধনী, তাহলে কি বুঝলা? ভরকেন্দ্র কাকে বলে? বলো। হুম, হুম, মনে করা যায়, হ্যাঁ। এবং এবং শুধুমাত্র স্মরণ ঘটবে, কোনো ঘূর্ণন ঘটবে না, তাহলে আমরা সেটাকে বলবো ভরকেন্দ্র। তাহলে এইটা হচ্ছে তোমার ভরকেন্দ্র। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এইটা হচ্ছে তোমার বস্তু, আর এইটা যদি তার সেন্টার অফ মাস হয়, ভরকেন্দ্র হয়, তাহলে শুধু এই ভরকেন্দ্রটা যদি বলি, এখানে ভর হচ্ছে ধরে নাও এম, আর এরও ভর হচ্ছে ধরে নাও এম, কিন্তু এইটা হচ্ছে বিন্দু। এই বিন্দুটা কি বিন্দু? ভরকেন্দ্র। তাহলে এইটা হচ্ছে বস্তু, এইটা হচ্ছে বস্তু কণা। তাহলে বলো, কোন একটা বস্তু, যদি একটা মানুষ হয় বস্তু, তাহলে মানুষের যে পয়েন্টে সমস্ত ভর আছে, ধরে নাও পেটের কাছে আমাদের মোটামুটি থাকে, মাথাতে ভর থাকে, বডিতে ভর থাকে, পায়ে ভর থাকে, তো পেটের কাছে মোটামুটি আমাদের সেন্টার অফ মাস থাকে। তাহলে ওই পেটের কাছে যেটা আমার সেন্টার অফ মাস, সেই বিন্দুটাতে আমার, এইটা যদি 60 কেজির একটা মানুষ হয়, তাহলে আমরা ভেবে নিতে পারি যে এই যে বিন্দুটা, সেই বিন্দুতেই আমাদের 60 কেজি আছে। সেই রকম কাল্পনিক এই বিন্দুটাকে আমরা বলবো বস্তু কণা বা বিন্দু ভর। তাহলে বুঝতে পেরেছো প্রত্যেকে? বস্তু কণা কখনো কখনো হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বস্তু কণা কোনো একটা বস্তুর ভর কেন্দ্রকে ধরে নিই। তাহলে কোনো একটা বড় বস্তুর ভর কেন্দ্রকে আমরা বস্তু কণা হিসেবে ট্রিট করতে পারি। তাহলে এই কথাটা লিখে দিই। তাহলে ইম্পর্টেন্ট তথ্য কি? ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, কোনো একটি বস্তুর ভর কেন্দ্রকে আমরা বস্তু কণা হিসেবে বিবেচনা করতে পারি।
হিসেবে বিবেচনা করতে পারি? বোঝা গেল তো এটা? মসিউর, বুঝতে পারলি? মসিউর না মুসির? মনসুর, দেখেছিস? মনসুর। আচ্ছা, আর ভুলবো না। ঠিক আছে। এবার বলো, এবার আমরা এই দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে, আজকে যে টপিক গুলো আমরা আলোচনা করছি সেটা একমাত্রিক গতির ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমরা সাধারণত কেউ আলোচনা করি না সেগুলো করছি, কারণ এইগুলো আমাদের বারবার আসবে। কখনো বস্তু, কখনো বস্তু কণা, কখনো দেখবে কোনো একটা বস্তুর সাপেক্ষে বলছে, কখনো বলছে কারো সাপেক্ষে বলছে না, পৃথিবী সাপেক্ষে বলছে। তো আমাদের এই জিনিসগুলো জানা দরকার। এবার আমাদের আমাদের ইম্পর্টেন্ট যেগুলো দরকার জানা, যে গতি কত ধরনের হয়, কত ধরনের হয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে গতি কত ধরনের হয়? নানা রকম ধরনের হয় গতি। হতে পারে রৈখিক গতি, হতে পারে, হতে পারে কৌণিক গতি, হতে পারে কম্পন। কৌণিক গতি স্পেশাল হচ্ছে কম্পন, এইসব হতে পারে। তা আমি ধরছি একটা স্ট্রেট যাচ্ছে, একটা ঘুরছে, এটা হচ্ছে সোজা যাচ্ছে, সোজা যাচ্ছে, আর এটা হচ্ছে ঘূর্ণন করছে। কেউ চরকির মধ্যে বোমা করে ঘুরছে, কেউ ধরো না একটা চরকির মধ্যে বোমা করে ঘুরছে, এরকম একটা জায়গা আছে, এইরকম ভাবে ঘুরছে নাগরদোল্লাতে। নাগরদোল্লাতে যারা ঘোরে তারা হচ্ছে ঘুরছে, আবার ধরে নাও এরকম এরকম করে ঘুরছে নাগরদোল্লাতে, এরকম করে ঘুরছে। এই যে গতিটা, এই যে গতিটা কোনো একটা এর সাপেক্ষে যেটা ঘুরছে, এই গতিটাকে বলা হয় তোমার কৌণিক গতি। এরকম করে যে ঘুরছে, এটাকে বলা হয় তোমার কৌণিক গতি। আর কোনো একটা বস্তু ধরে নাও এই বরাবর যাচ্ছে সোজা, তার ছোট ছোট পথগুলোকে আমরা সোজা সোজা গতি হিসেবে ভাবতে পারি। এরকম 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 যাচ্ছে। কোনো একটা বস্তুকে ধরে নাও উপর দিকে আমি ছুড়ে দিয়েছি, সোজা গেল, সোজা নিচে নেমে চলে এলো। একটা বাস ধরে নাও সোজা পথে, সোজা পথে একটা বাস ধরে নাও যাচ্ছে বোমা করে, বাসের চাকা আছে সোজা পথে যাচ্ছে। এই যে গতি, এই গতিগুলো হচ্ছে রৈখিক গতি। তাহলে আমি স্ট্রেট পথে যেতে পারি, ছোট ছোট স্ট্রেট পথে যেতে পারি, সোজা গেলাম সোজা এলাম, বা আমি কোনো একটা বিন্দু সাপেক্ষে ঘুরতে পারি। এই যে রৈখিক গতি, সেটা আবার তিন ধরনের হয়। এই রৈখিক গতি হচ্ছে আমাদের তিন ধরনের হতে পারে। কিরকম হতে পারে? এই যে গতি বা রৈখিক গতিকে গতিও বলতে পারি। তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে একমাত্রিক গতি, একমাত্রিক গতি, ইংরেজিতে এটাকে বলা হয় ওয়ান ডি মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশন। আর একটা হতে পারে দ্বিমাত্রিক গতি, এটাকে ইংরেজিতে বলা হয় টু ডি মোশন। আর একটা হচ্ছে ত্রিমাত্রিক গতি, এটাকে বলা হয় থ্রি ডি মোশন। তাহলে ওয়ান ডি মোশন, টু ডি মোশন, থ্রি ডি মোশন। তাহলে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি। এটা একমাত্রিক গতি, এই যে একমাত্রিক গতি যে টপিকটা, এইটাই আমাদের চ্যাপ্টারের বিষয়বস্তু, এটা আমাদের এই অধ্যায়ের বিষয়বস্তু, এটা আমাদের পড়তে হবে। কিন্তু আমরা কুয়োর ব্যাঙ হিসেবে থাকবো না। একমাত্রিক গতির সাথে দ্বিমাত্রিক গতি বলতে কি বোঝায় সেটা জানবো, ত্রিমাত্রিক গতি বলতে বোঝায় কি সেটাও আমরা জানবো। একটা একমাত্রিক গতির কেউ উদাহরণ দিতে পারবে? অর্পিতা বল, একটা একমাত্রিক গতি একদিকে যাচ্ছে, এরকম গতির উদাহরণ দেয় একটা। তাহলে এটা নাম্বার দিলাম ধর এক, এটা নাম্বার দিলাম দুই, এটা নাম্বার দিলাম তিন। বলতে পারবি একমাত্রিক গতি মানে কি? তার মানে একটা দৈর্ঘ্য বরাবর যাচ্ছে।
তাহলে একমাত্রিক গতি মানে হচ্ছে কোনো একটা বিন্দু সাপেক্ষে একটা বস্তু কোনো সোজা পথ বরাবর যাচ্ছে, একটি নির্দিষ্ট ডাইরেকশনে যাচ্ছে। দ্বিমাত্রিক গতি মানে কি? তার বিবেচনা করতে গেলে, তার গতি বিবেচনা করতে গেলে আমাকে শুধু একটা দিক দেখালে চলবে না, তার দুটো দিক বলতে হবে। আর ত্রিমাত্রিক গতি মানে কি? তার গতি বিবেচনা করলে আমার তিনখানা ডাইমেনশন লাগবে। মানে কি? উদাহরণগুলো দিলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তাহলে একমাত্রিক গতি প্রথমে আমরা বলি। একমাত্রিক গতি এটা বলতে বোঝায় যে কোনো কণার গতি বলতে গেলে বা ক্লিয়ারলি বলতে গেলে একটি রাশি দিয়েই বলা যায়। এটা একদম গোদা ভাষায় বলছি। উদাহরণ কি হবে? কেউ বলতে পারবে উদাহরণ কি 1D মোশনের? ধরে নাও এটা হচ্ছে একটা তার। এটা কি? একটা তার। আর এইটা হচ্ছে ধরে নাও তোমার মূল বিন্দু। এই তারটাকে আমি ধরে নিলাম এক্স অক্ষ বরাবর আছে। এই তারটাকে আমরা মনে মনে ধরে নিলাম এক্স অক্ষ বরাবর তারটি আছে, এবং এই তারে ধরে নাও একটা পিঁপড়ে যাচ্ছে। এই পিঁপড়েটা ধরো যাচ্ছে। তাহলে পিঁপড়েটা যদি এই তারের মধ্যে দিয়ে যায়, তাহলে বলো তো দেখি পিঁপড়ের গতি বিবেচনা করার জন্য আমার কি বলা দরকার? শুধুমাত্র পিঁপড়ে কত দূরে আছে সেটা বললেই হয় না? বলো। এক্স অক্ষ ছাড়া ওয়াই অক্ষের মান কি বলতে হবে? তো পড়ে যাবে তো তার থেকে ধূপ করে। এটা কি বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পারলি? সবাই? বিনিতা বুঝেছিস? বুঝেছিস সবাই? যে ধর একটা দৈর্ঘ্য বরাবর গেল, এরকম সোজা গেল, একটা সোজা পথে একজন গেল হেঁটে, ধর এরকম সোজা গেল, আবার সোজা চলে এলো একই পথ বরাবর। এইটা হচ্ছে 1D মোশন। এটা হচ্ছে 1D মোশন। আবার ধরে নাও এরকম হতে পারে উল্লম্ব পথে, উল্লম্ব পথে গতি, কণার গতি বা বস্তু কণার গতি, এটা হতে পারে। মানে কি? এটা ধরে নাও তোমার ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলাম, তাহলে কি হবে বলো তো দেখি? বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে কি হবে? বস্তুর বেগ ধীরে ধীরে বাড়বে না কমবে? কোনো একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে বেগ কমবে না বাড়বে? বেগ বেড়ে যাবে। উপর দিকে ছুড়ে দিলে বেগ বাড়লে তো পালিয়ে যাবে। কমবে। কমতে কম হ্যাঁ কমবে। বেগ কমতে 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 একদম শীর্ষবিন্দুতে কি হবে? বেগ শূন্য হয়ে যাবে। তারপর কি হবে? বেগের দিক চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে শীর্ষবিন্দু যদি হয়, তাহলে শীর্ষবিন্দুতে এর বেগ হবে 0, শীর্ষবিন্দুতে বেগ হবে 0, তারপর এর বেগের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। প্রথমে এরকম যাচ্ছিল, তারপরে বেগের ডাইরেকশন চেঞ্জ হয়ে ও একই জায়গায় ফেরত আসবে। এবার তীর চিহ্ন যেহেতু একটার উপর এরকম করে দিয়ে আবার এরকম করে দিলে তোমরা বুঝতে পারবে না, তাই যাওয়াটা আমি এইদিকে তীর চিহ্ন দিলাম, আসাটা আমি পাশাপাশি দিলাম, যাতে করে তোমরা যাওয়া আসাটা বুঝতে পারো। তার মানে কোনো একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে তাহলেও সেক্ষেত্রে শুধু উচ্চতা বললেই হয়? অন্য কিছু একটি রাশি বললেই হবে? সেখানেও একটা উচ্চতা বললেই হবে ভূপৃষ্ঠ থেকে বা শীর্ষবিন্দু থেকে? কোনো একটা জায়গা থেকে উচ্চতা বললেই আমাদের হবে। তার মানে এখানেও এই গতিটা হচ্ছে একমাত্রিক গতি। তার মানে এই যে জিনিসগুলো, এইটুকুই তোমাদের এই চ্যাপ্টারে আছে। এই চ্যাপ্টারে এগুলোই আছে। তাহলে এইগুলো সম্বন্ধে আমরা পড়বো। তারপর দেখো দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি ইংরেজিতে এটাকে বলা হয় 2D মোশন, 2 ডাইমেনশনাল মোশন। এটা কি? ধরে নাও
একটা ক্যারাম কেউ খেলছে, এটা ধরে নাও ক্যারাম বোর্ড। এই ক্যারাম বোর্ডের এগুলো হচ্ছে খোপ। এখানে ধরে নাও খোপটা আছে, এই ধরে নাও খোপ ক্যারাম বোর্ডের। এবার আমাকে ক্যারাম বোর্ড কেউ খেলেছিস না খেলিসনি? সঙ্গীতা ক্যারাম বোর্ড খেলেছিস, রেশমিনা? এবার দেখো এইটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা যদি আমার ওয়াই অক্ষ হয়, তাহলে কোনো একটা জায়গায় স্ট্রাইকারটা ধরে নাও এখানে চলে এলো, তাহলে এটাকে ব্যাখ্যা করার জন্য কটা আমার বিন্দু দরকার? এর স্থানাঙ্ক বলতে গেলে কটা বলতে হবে? শুধু এক্স বললে হবে? শুধু ওয়াই বললে হবে? তাহলে তাহলে আমাকে এই বিন্দু স্থানাঙ্ক বলতে গেলে এক্সও বলতে হবে, ওয়াইও বলতে হবে। হ্যাঁ কি না বলো? তার মানে কটা আমার জিনিস লাগলো? কতগুলো জিনিস লাগলো? দুটো লাগলো। তাহলে এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তলে বা এক্স জেড তলে, কোন একটা দ্বিমাত্রিক তলে কোনো বস্তু যদি, এটা যদি কণা থাকে, বস্তু কণা থাকে, তাহলে তার অবস্থান বোঝাতে আমার দুটো প্যারামিটার লাগছে। একটা লাগছে এক্স, একটা লাগছে ওয়াই। তাহলে বস্তুর অবস্থান, বস্তু যদি একটি তলে গতিশীল হয়, একটি সমতলে গতিশীল হয়, সমতলে গতিশীল হয়, তবে তার অবস্থান বোঝাতে বোঝাতে দুটি প্যারামিটার লাগবে, তার দুটি রাশি লাগবে। তার জন্য দুটি যেহেতু লাগছে, তাই হচ্ছে টু ডাইমেনশনাল মোশন। টু ডাইমেনশনাল মোশন, তার মানে এটাকে বলা হয় টু ডি মোশন। যেমন একটা ক্যারাম বোর্ডে যাচ্ছে কোনো একটা বস্তু ছলছলি খাচ্ছে একটা সারফেসের উপর, এগুলো হচ্ছে দ্বিমাত্রিক গতি। এবার ত্রিমাত্রিক গতি হলে কি হবে? একটা উদাহরণ দিতে পারবে কেউ বুদ্ধি করে? একদম তাই, ভেরি গুড। থ্রিডি মোশন আমরা কি করে বলতে পারবো? তাহলে প্রথমেই দেখো উদাহরণ দিয়েছে, একটি পাখি আকাশে ওড়ে, পাখি আকাশে ওড়ে। তাহলে ধরে নাও এই যে জায়গাটা, এটা ধরে নাও ও বিন্দুতে, এখানে ধরে নাও পাখিটা উঠছে, তাহলে পাখির অবস্থান, এই যে অবস্থান, এটা পাখি ধরে নাও, তাহলে পাখির এখানে অবস্থান। এই অবস্থানটা বোঝানোর জন্য আমাদের কি কি বলা দরকার পড়বে? এখানে কটা লাগবে প্যারামিটার সায়ন? এখানে এক্স লাগবে, ওয়াই লাগবে এবং জেড লাগবে। একই না তিনটে? তাহলে তিনটি প্যারামিটার লাগবে। তাহলে কোন বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে বোঝানোর জন্য, সময়ের সাপেক্ষে বোঝাতে যদি তিনটি তিনটি স্বাধীন চল লাগে, চল মানে ভেরিয়েবল, যারা ভ্যারি করে, স্বাধীন চল প্রয়োজন পড়ে, তাহলে তাকে থ্রিডি মোশন বলা হয়। একে থ্রিডি মোশন বলে। যেমন উদাহরণ হচ্ছে পাখি আকাশে ওড়ে। ওকে, তাহলে এই যে জিনিসগুলো আমরা এখন এতক্ষণ পড়লাম, সেই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি পড়তে চলেছি সেটা সম্বন্ধে আমরা বললাম। এবার কি কি জিনিস আমরা এখানে পড়বো? তাহলে আমরা কি পড়বো এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? এই চ্যাপ্টারে আমরা পড়বো শুধুমাত্র এক মাত্রিক গতি, মানে ওয়ান ডি মোশন পড়বো। তাহলে আমরা কি কি বুঝলাম? আমরা এই চ্যাপ্টার শুরু করার আগে কি কি বুঝলাম? এক নাম্বার বুঝলাম যে তোমার সমস্ত গতি আপেক্ষিক। তাহলে এটা ভালো করে একটু জাস্ট মনে রাখো, সমস্ত গতি
আপেক্ষিক, মহাবিশ্বের সমস্ত গতি আপেক্ষিক, ১ নাম্বার জিনিস বুঝলাম। তারপর আমরা বুঝলাম নির্দেশতন্ত্র বলতে কি বোঝায়, নির্দেশতন্ত্র কি জিনিস। তারপর আমরা কি বুঝলাম, তারপর আমরা বুঝলাম যে তোমার বলো কি বুঝলাম, স্থিতি এবং গতি, নির্দেশতন্ত্র, তারপরে কি বুঝলাম, ভর কেন্দ্র বস্তু ভার্সেস বস্তু কণা বুঝলাম। সেখান থেকে আমরা ভর কেন্দ্রের ধারণা পেলাম। আর আমরা বুঝলাম যে বিভিন্ন ধরনের গতি পড়লাম, বিভিন্ন ধরনের গতি সম্বন্ধে আমরা একটু দেখলাম। আর তার মধ্যে উদাহরণস্বরূপ, উদাহরণ সহকারে দেখলাম। আর আমরা দেখলাম একমাত্রিক গতি বলতে কি বোঝায়। এবার আমাদের চ্যাপ্টারটা শুরু হবে। এইটা হচ্ছে স্টার্ট। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট করলাম, ওয়ার্ম আপ করলাম, গা গরম করলাম। কোনো একটা ধরো খেলাধুলা করার আগে যেমন সবাই হাত পা এদিক ওদিক করে ওয়ার্ম আপ করে, তাহলে আমরা ওয়ার্ম আপ করলাম। এবার আমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টারে প্রবেশ করছি। তাহলে ফার্স্ট এই যে চ্যাপ্টারে আমরা কি কি প্যারামিটার নিয়ে পড়বো, তাহলে একমাত্রিক বলো বলো। এখনো 20 মিনিট হবে, 41 মিনিট হয়েছে। ওকে, তাহলে একমাত্রিক গতি। তোর ভয় লাগছে রাত্রিবেলা বলে নাকি পালিয়ে গেছে? ও আচ্ছা, এনিওয়ে একমাত্রিক গতি। তাহলে একমাত্রিক গতির ক্ষেত্রে রাশি সমূহ, তাহলে রাশি কয় প্রকার আমরা পড়েছি। 1 নম্বর হচ্ছে স্কেলার রাশি, পড়েছি না পড়িনি। আর একটা পড়েছি ভেক্টর রাশি। স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে যে যে রাশিগুলো আমরা আলোচনা করব, স্কেলার রাশি হিসেবে প্রথমে আমরা আলোচনা করব অতিক্রান্ত দূরত্ব। এটাকে আমরা নাম দেব ডি। আর সেই রকমই একটা ভেক্টর রাশি হচ্ছে সরণ, তার নাম দিলাম এস। আর এটা হচ্ছে দ্রুতি, এগুলো ছোটবেলায় তোমরা পড়েছো। দ্রুতি, ইংরেজিতে এটাকে বলা হয় স্পিড, এর নাম আমরা দিলাম ভি। আর একটা হচ্ছে বেগ, তার নাম আমরা দিলাম বেগ ভি। আর এইদিকে পাবো আমরা ত্বরণ বা মন্দন। আর একটা জিনিস পাবো ত্বরণের পরিবর্তনের হার, যেটাকে ইংরেজিতে বলা হয় স্ল্যাপ, এসএলএপি। তাহলে ইংরেজিতে আমরা কি কি পেলাম, সরণ ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। বেগ ইংরেজি হচ্ছে ভেলোসিটি, ত্বরণ ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন, মন্দন ইংরেজি হচ্ছে ডিসিলারেশন। আর ত্বরণের পরিবর্তনের হারকে বলা হয় স্ল্যাপ। অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝায় ডিস্টেন্স ট্রাভেলড, ডিস্টেন্স ট্রাভেলড। আর দ্রুতি বলতে বোঝায় স্পিড। এই কটা প্যারামিটারের গল্প হচ্ছে আমাদের এই চ্যাপ্টারগুলো। তাহলে আমরা আগে দেখি এগুলোর ডেফিনেশন কি। এগুলো ছোটবেলায় তোমরা পড়েছো। সরণ, বেগ, ত্বরণ বা মন্দনকে আমরা এ বলি। তাহলে এই ছোট ছোট জিনিসগুলোর সঙ্গে আমরা আজকে আমরা চ্যাপ্টারটা, আজকের ক্লাসটা শেষ করব। তাহলে ফার্স্ট হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কাকে বলে। কোন একটি বস্তু, কোন বস্তু কণা, আমরা সবসময় বস্তু কণা নিয়ে আলোচনা করব। বস্তু কণা একটি সময়ে যতটা দূরত্ব যায়,
তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। তার মানে কি, ধরে নাও একটা বস্তু এ বিন্দু থেকে এরকম এরকম করে গেল বি বিন্দুতে, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কি কেউ বলতে পারবে? কোন একটি বস্তু কণা যতটা দূরত্ব যায় তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কি? এ বি এর ডাইরেক্ট দৈর্ঘ্য নাকি? না, না, অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝাচ্ছে যে ও যে ছোট যা দূরত্ব যাবে, যেমন ভাবে গেছে সেই জিনিসগুলোকে ফিতে দিয়ে মাপতে যাও, মাপতে যাও, নিয়ে যে দৈর্ঘ্যটা পাবে এই বক্রপথের দৈর্ঘ্য, তাহলে এবি বক্রপথের মোট দৈর্ঘ্য, বক্রপথের মোট যে দৈর্ঘ্য সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাই তো তোমরা তাই বললে, তার জন্য বললাম, তোমার কথাতে তো তাই ভেসে আসছে। এবি মানে হচ্ছে এ থেকে বি এর সরলরৈখিক দূরত্ব, এখানে এটা সরলরেখা নয়, তার মানে এটা বক্রপথের মোট দৈর্ঘ্যটাকে আমাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে, তবেই আমি পাবো অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবার আমাকে বলো এইটার অতিক্রান্ত দূরত্ব কি পেলাম? এই যে পুরো পথ বরাবর গেল এই যে বক্রপথটা, যখন এ থেকে বিতে কোনো একটা বস্তু যাবে, হাঁটতে শুরু করবে, তখন তার যাত্রাপথে তার গতিপথে ফিতে দিয়ে মাপতে আমি যে দৈর্ঘ্যটা পাবো প্রতি মুহূর্তে মাপতে সেই দূরত্বটাকে আমরা বলবো মোট অতিক্রান্ত দূরত্ব। এবার যদি আমরা বলি একটা বস্তু কণা, একটি কণা টি সময়ে টি সময়ে আর ব্যাসার্ধের আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ পরিক্রমা করলো, মানে এক পাক খেলো, তবে তার অতিক্রান্ত দূরত্ব কত? একদম তাই। এটা কি প্রত্যেকে বুঝতে পারছো? কোন একটা বস্তু কণা কি বলেছে? আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ পরিক্রমা করলো টি সময়ে, তাহলে তার কতই হবে? তাহলে এইরকম হবে। এটা হচ্ছে ধরে নাও কেন্দ্রবৃত্তের, বলো 3 পাক খেলে 3 গুণ হবে, 5 পাক খেলে 5 গুণ হবে। কারণ কি? অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে সে যেই একটু দূরত্ব যাবে সেই দূরত্ব তাকে ফিতে দিয়ে মাপতে যেতে হবে। কথা বোঝা গেল? মনসুর বুঝলি? তাহলে এইটা যদি কেন্দ্র হয়, এরকম করে যদি ও এদিক থেকে এসে এদিকে চলে আসে, এক পাক খেলে এক পাকে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব হবে 2πr। আমরা জানি আর যদি ব্যাসার্ধ হয় তাহলে 2πr হচ্ছে এক পাকে পরিধি। একদম ঠিক বলেছো, পরিধি বলেছো। এবার এর বিশেষ বৈশিষ্ট্য কি? এর বিশেষ বৈশিষ্ট্য কি? এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, 1 নাম্বার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, কখনোই ঋণাত্মক হয় না, ঋণাত্মক বা নেগেটিভ হয় না, এ সব সময় পজিটিভ, অলওয়েজ পজিটিভ, সব সময় ধনাত্মক হয়। এটা তো শুধু মান, এটা তো শুধু মান, সেই জন্য এ অলওয়েজ পজিটিভ হয়। আর 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কখনোই কমে না, অতিক্রান্ত দূরত্ব কখনোই কমে না। এই পয়েন্টটা তোমরা বুঝতে পারছো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অতিক্রান্ত দূরত্ব কখনো কমে না মানে কি? ধরো তুমি তোমার বাড়ি থেকে একটা জায়গায় গেলে, তাহলে ধরে নাও এই যে পয়েন্টটা, এটা বুঝতে হবে যে ধরে নাও তুমি এ থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে, বি বিন্দুতে গেলে যার দূরত্ব হচ্ছে ডি, ডি দূরত্ব তুমি গেলে, আবার তুমি
বি থেকে এ বিন্দুতে ফেরত এলে তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কত হলো? সবাই বলো। প্রত্যেকে আছো, যারা যারা আছো বলো, একটু আওয়াজ দাও। টুডি হবে তো? তাহলে গেল ডি, এলো ডি। কোনো ক্ষেত্রেই কিন্তু, কোনো ক্ষেত্রেই কিন্তু এ কমবে না, স্থির থাকতে পারে। তাহলে 3 নাম্বার পয়েন্ট আমরা বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব কোনো কণার অতিক্রান্ত দূরত্ব যদি পরিবর্তন না হয়, অতিক্রান্ত দূরত্ব যদি পরিবর্তন না হয়, তাহলে কণাটি কেমন অবস্থায় আছে বলতো মনসুর? একদম তাই। তবে কণাটি অবশ্যই স্থির আছে, অবশ্যই স্থির অবস্থায় আছে। এইগুলো হলো বিশেষ বৈশিষ্ট্য। এই তিনটে হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বিশেষ বৈশিষ্ট্য। আর 4 নাম্বার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি, এটা আমরা আগেই পড়েছি। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি। এবার আমরা 2 নাম্বার প্যারামিটার পড়বো, যেটা হচ্ছে সরণ, ইংরেজিতে যেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। এটা সংজ্ঞা কি? এটাকে আমরা এস আকারে চিহ্নিত করি। আমরা পড়েছি এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। এটা বলতে কি বোঝায়? এটা বোঝায় কোন একটি নির্দিষ্ট সময়ে, কোন একটি সময়ে কোন একটি কণা, কোন কণা একটি নির্দিষ্ট দিকে, একটি নির্দিষ্ট দিকে যতটা যায় তাকে আমরা সরণ বলি। তাহলে নির্দিষ্ট দিকে এই যে কথাটা অ্যাড করে দিল, এখানেই তোমার আর কিন্তু কোনোভাবেই ব্যাকা পথের ব্যাপার হবে না। তার মানে কোনো একটা বস্তু যদি এইভাবে যায়, এটা যদি তার এ বিন্দু হয়, এটা যদি তার বি বিন্দু হয়, এ বিন্দু যদি প্রাথমিক বিন্দু হয়, এটা যদি প্রাথমিক বিন্দু হয়, বি যদি অন্তিম বিন্দু হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এ থেকে বি তে যদি আমার যায়, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে এ এবং বি এর মধ্যে বক্রপথ। কিন্তু সরণ কি হবে? সরণ হবে এ থেকে বি এর মধ্যে সরল রৈখিক দূরত্ব। তার মানে এই যে দেখতে পাচ্ছ এইটা, এইটা হচ্ছে সরণ। তাহলে সরণ কি? এ থেকে বি এর সরল রৈখিক দূরত্ব। তার মানে সরণটাকে আমরা আবার আলাদা সংজ্ঞায় কি দিতে পারি? যে সরণ হচ্ছে প্রাথমিক এবং অন্তিম বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব। তাহলে সরণ বলতে আমরা কি বলতে পারি? সরণ হলো কোনো একটি কণার, কোনো গতিশীল কণার প্রাথমিক এবং অন্তিম বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব। এবার বলো তো দেখি, ন্যূনতম দূরত্ব দুটো বিন্দুর মধ্যে, ন্যূনতম মানে মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স। ন্যূনতম দূরত্ব বলতে কি বোঝায়? মিনিমাম ডিস্টেন্স মানে কি? দুটো বিন্দুর মধ্যে মিনিমাম ডিস্টেন্স কি হবে? কি হয় দুটো বিন্দুর মধ্যে? বলো। হ্যাঁ, একদম তাই। দুটো বিন্দুর মধ্যে মিনিমাম দূরত্ব কখন হয়? যখন তার মধ্যে সরল রেখা হয়। তাহলে সরল রেখা হবে। লম্ব কেন হবে? লম্ব হলে এ থেকে বি তে যেতে পারবে? তাহলে ওকে তো সরতে হবে নির্দিষ্ট দিকে। তাহলে যেদিকে গেছে সেদিকটা দিকে নির্দিষ্ট দিকে বলতে হবে। তাহলে এর বৈশিষ্ট্য কি? এবার আমাকে বলো তো দেখি, একটা প্রবলেম যদি আমরা বলি যে একটি কণা
টি সময়ে আর ব্যাসার্ধের বৃত্তপথ বরাবর আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করলো। পথ অতিক্রম করলো। তাহলে এক্ষেত্রে বস্তুর সরণ কত? এক্ষেত্রে বস্তুর, তাড়াহুড়ো করতে যেও না, কোশ্চেনটা শোনো আগে। আর অতিক্রান্ত দূরত্ব তাড়াতাড়ি বলার কোনো দরকার নেই তোমার, আর তাড়াতাড়ি করবে না। অতিক্রান্ত দূরত্ব কত আগে বুঝবে, তারপর ধীরে 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 শিওর হবে, তারপর বলবে। বলো দেখি, বলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম তাই। তাহলে এখানে কি বলা আছে? একটি কণা টি সময়ে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করলো। এটা বৃত্তাকার নয়, অর্ধবৃত্তাকার। তাহলে অর্ধবৃত্তাকার পথ যদি যায়, ধরে নাও এরকম অর্ধেক বৃত্ত গেল, যার ব্যাসার্ধ হচ্ছে, এইটা হচ্ছে ধরে নাও ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে এইটা হচ্ছে ধরে নাও এ, এটা হচ্ছে বি। এ হচ্ছে ধরে নাও প্রাথমিক বিন্দু, বি হচ্ছে অন্তিম বিন্দু। তাহলে এ থেকে বি যখন ও এইদিকে বরাবর যাচ্ছে, এইটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। কারণ আমরা জানি অতিক্রান্ত দূরত্ব মানে কি, যেই পথ বরাবর যাবে সেই পথ বরাবর ফিতে দিয়ে মাপতে 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 যাবে। আর সরণ কি হবে? সরণ হচ্ছে প্রাথমিক আর অন্তিম বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব, এইটা হচ্ছে সরণ। তাহলে দেখো সরণটা ব্যাস হচ্ছে না, অর্ধবৃত্তাকার যদি হয় তার ব্যাস হচ্ছে না, আর অতিক্রান্ত দূরত্ব তার অর্ধ পরিধি হচ্ছে। তাহলে অর্ধ পরিধির ফর্মুলা কি? 2 পাই আর হয় পুরো পরিধি, বাই 2 হবে অর্ধেক পরিধি, মানে শুধু পাই আর হবে। আর ব্যাস সমান কি হবে? শুধু 2r হবে। তাহলে সরণ হলো 2r, অতিক্রান্ত দূরত্ব হলো পাই আর। এটা বোঝা গেল প্রত্যেকের? প্রত্যেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? ওকে। কারণ এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে এবং তোমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে যে অতিক্রান্ত দূরত্ব আর সরণ। হ্যাঁ, 2rই তো হলো। ব্যাস কোথায়? আর ব্যাসার্ধ বলিনি। আর ব্যাসার্ধ বলেছি না ব্যাস বলেছি? আর ব্যাসার্ধ ধরে নাও, আর হচ্ছে ব্যাসার্ধ, এই যে এখান থেকে এইটুকু গেছি। আর তো ব্যাসার্ধই নেই আমরা, নতুন করে আর নতুন জিনিস করিস না। তাহলে এবার দেখো সরণের বৈশিষ্ট্য, সরণের বৈশিষ্ট্য বলেই আজকে আমরা বন্ধ করব। সরণের বৈশিষ্ট্য, সরণ 1 নাম্বার, সরণ কোনো নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে, কোনো নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে সাপেক্ষে ধনাত্মক মানে পজিটিভ, বা ঋণাত্মক মানে নেগেটিভ, দুই হতে পারে। 2 নাম্বার, সরণ কমতে পারে, কমতে বা বাড়তে পারে। সরণ কোনো কণার, কোনো কণার মোট সরণ শূন্য হলে, শূন্য হলে, শূন্য হলে তার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব শূন্য নাও হতে পারে। এই কথাগুলো তোমরা বলতে পারবে কোনটা কি? এই কথাগুলো তোমরা বলতে পারবে কোনটা কি?
এক নাম্বার হচ্ছে সরণ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সরণ কমতে পারে, বাড়তে পারে। ২ নাম্বার হচ্ছে সরণ শূন্য হলেও অতিক্রান্ত দূরত্ব শূন্য নাও হতে পারে। তাহলে এগুলো এক্সাম্পল দিই। ১ নাম্বার, ১ নাম্বার হচ্ছে এস পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এটা কি করে আমরা বলবো? ধরে নাও এইটা হচ্ছে তোমার একটা এক্স অক্ষ, এইটা হচ্ছে মূল বিন্দু ও। তাহলে এইটা যদি এক্স অক্ষ হয়, এই দিকটা তো পজিটিভ হবে, আর এই দিকটা নেগেটিভ হয় না? হয় না, হয় না এক্স অক্ষের? এটা যদি মূল বিন্দু হয়, তোমাদের গ্রাফের যে মূল বিন্দু থাকে তার ডান দিকে রেখাচিত্র যদি করি, ডান দিকটা পজিটিভ হয় না, ধনাত্মক হয় না, বাম দিকটা নেগেটিভ হয় না, হয় না? তাহলে যদি কোনো কণা এই বরাবর যেতে থাকে তাহলে বলবো ধনাত্মক সরণ, ও বিন্দু সাপেক্ষে ধনাত্মক সরণ। আর যদি কোনো কণা ও বিন্দু থেকে বাঁদিকে যেতে শুরু করে তাহলে আমি বলবো ঋণাত্মক সরণ। তাহলে দুটোই হতে পারে। তাহলে আমরা বুঝলাম ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। নাম্বার ২, সরণ কমতে পারে। সরণ, হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, হ্যাঁ, তাই হবে তো। অবশ্যই হবে। কিন্তু অতিক্রান্ত দূরত্ব যোগফল হবে। একদম তাই। সেটা আমরা থার্ড পয়েন্টে বলবো। কিন্তু এইটা আমাকে বলো সরণ কমতে পারে কি করে? ধরে নাও তুমি এখান থেকে এটা তোমার বাড়ি, যে এক্সাম্পলটা ও দিল সেটা আমি ধরছি এটা হোম সুইট হোম। এটা ধরে নাও তোমাদের হোম সুইট হোম, মিষ্টি বাড়ি। আর এইখানে হচ্ছে সবথেকে বাজে তোমাদের আমার টিউশন, যে টিউশন আসতে তোমাদের খুব বাজে লাগে। সেখান থেকে তোমরা এদিক দিয়ে কষ্ট করে এলে, আসার পর এখান থেকে এসে তোমরা এখানে ফুচকা খাচ্ছ ধরে নাও। তাহলে এবার বলো তো দেখি, এখান থেকে এইটুকু সরণ তো অনেকটা, সরণ হলো এতটা, তারপর এইটুকু তোমার সরণ কমে গেল না? সরণ কমলো না, কমলো না? এখন সরণ কোনটা? এখন সরণ হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুটা হচ্ছে এখন সরণ। তাহলে প্রথমে সরণ কত ছিল? এইটা ছিল সরণ ছিল, এটা সরণ ছিল। তুমি যেই এই বরাবর থেকে এইদিকে চলে এলে, কাছে চলে এলে বাড়ি থেকে, তাহলে বাড়ি সাপেক্ষে তোমার সরণ কিন্তু কমে গেল। তাহলে সরণ কমতে পারে। আর সরণ বাড়তে পারে মানে কি? তুমি টিউশন থেকে আর বাড়ি গেলে না, এই দিক থেকে মামার বাড়ি চলে গেলে, ধরে নাও কারণ মামার বাড়ি এদিকে, তাহলে তার আরো দূরত্ব বেড়ে গেল, তাহলে সরণ বেড়ে গেল। তাহলে সরণ কোন একটা বিন্দু সাপেক্ষে বেড়ে যেতে পারে, আবার সেই বিন্দু সাপেক্ষে সরণ কিন্তু কমে আসতে পারে। এটা বোঝা গেল তো প্রত্যেকের? নাম্বার ৩ আজকের দিনের জন্য, সেটা হচ্ছে সরণ শূন্য হলেও, শূন্য হলেও অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব শূন্য নাও হতে পারে। এই কথাটা আমাদের বুঝতে হবে। ধরে নাও এই যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের এটা হচ্ছে কেন্দ্র। এখান থেকে তুমি যাত্রা শুরু করেছো এই বিন্দু থেকে, নিয়ে তুমি এই বরাবর গেলে, এই বৃত্তাকার পথ বরাবর গেলে, গিয়ে আবার তুমি এই বিন্দুতে ফেরত এলে। এর ব্যাসার্ধ ধরে নাও আর, তাহলে আর ব্যাসার্ধের বৃত্ত পূর্ণ পাক খেলে, আর ব্যাসার্ধের বৃত্তকে পূর্ণ পাক খেলে, তাহলে বলো এখানে সরণ কত হবে? একদম তাই, ভেরি গুড। কেন সরণ শূন্য হবে? কারণ এ থেকে শুরু, এতেই শেষ। তাহলে এ আর বি আমার একটাই বিন্দু যাদের মধ্যে কোনো দূরত্ব নেই। ভেরি গুড। তাহলে সরণ হলো শূন্য। অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো? অতিক্রান্ত দূরত্ব সবাই মানছো? কত হবে অন্যজন বলো? কত হবে? কত হবে? একদম তাই। কারণ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে যেদিক বরাবর গেছে সেই দিকে ফিতে দিয়ে মাপতে মাপতে যাব। তাহলে ফিতে দিয়ে মাপতে 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 যদি আমি যাই, তাহলে আলটিমেটলি বৃত্তের পরিধি চলে যাব না আমি? তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি আর ব্যাসার্ধের?
তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 পাক, যেহেতু বলেছি পূর্ণ পাক, তাহলে 1 পরিধি হবে। তাহলে 1 পরিধি মানে হচ্ছে 2 পাই r। তাহলে দেখো এখানে এই যে এক্সাম্পলটা আমি নিলাম, এক্সাম্পল যেটা আমরা নিলাম, সেই এক্সাম্পলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সরণ শূন্য, কিন্তু অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব আছে, অতিক্রান্ত দূরত্ব শূন্য নয়। তাহলে এরকম হতে পারে। এবার তোমরা ভেবো একটা জিনিস, সেটা হচ্ছে কখন সরণ এবং অতিক্রান্ত দূরত্ব দুটোই শূন্য হবে? কখন অতিক্রান্ত দূরত্ব এবং সরণ দুটোই শূন্য হবে? এটা ভেবো। এই ভাবনা দিয়ে আমরা পরের ক্লাস শুরু করব। ওকে, ভেবো। গুড নাইট। আমি কিচ্ছু বলবো না, প্রবলেম দিয়েছি, ভাবতে বলেছি, যত ধরনের ভাবনা যায় ভেবো। ওকে।